চৈতন্য হয়ে ওঠা, এটা কিভাবে হলো? চৈতন্য তো খুব কম লিখে গেছেন নিজে, তাকে নিয়েই লেখা হয়েছে বেশি। আমি বা আমরা তো প্রসিনিয়াম থিয়েটারের লোক, প্রসিনিয়ামের মাপজোক মেনেই তো করা, পুরো লাইট ডিজাইন বা ইত্যাদি সমস্ত কিছু দেখতে লাগছে যেন পালা কীর্তনের মতন, কিন্তু আসলে তো প্রসিনিয়াম থিয়েটারই করছি ব্যাপারটা। এই নাটকটা অনেকগুলো টেক্সট নিয়ে কাজ করে। কীর্তনের সুর, এটা আমরা ছোটবেলা থেকে আমাদের প্রায় রক্তে নিয়ে বড় হয়েছি। 550 বছর আগে মানুষ আমাদের তিনি আলোকবর্তিকার একটা সন্ধান দিয়েছিলেন। আমরা হতভাগা যে আমরা আমাদের সামনেও সে আলোকবর্তিকার কাছে পেয়েও আমরা পিছনে হাঁটছি, তার কাছে যেতে পারছি না। বাঙালি চৈতন্যকে মরতে দেয়নি। আমি প্রেমানলে মরছি জ্বলে, নেভায় অনল কেমন করে, ও তার বিচ্ছেদে প্রাণ কেমন করে, বিচ্ছেদে প্রাণ কেমন করে, দেখ না তোরা হৃদয় ফুঁড়ে, কোথায় পাবো তারে, আমার মনের মানুষ জেরে, আমি কোথায় পাবো তারে, আমার মনের মানুষ জেরে। এই গানগুলো শুনলে সবচেয়ে এটা মনে হয় যে মন খারাপ হয়, প্রথমে কোথাও একটা বিষাদ ঘিরে ধরে, কিন্তু এটা মোটেই, আমরা যে নাটকটা নিয়ে আজকে আলোচনা করতে বসেছি সেটা কোথাও বিষাদময়তা নয়, সেটা কোথাও মন খারাপের কথা বলে না, বরং 500 বছর আগে কোনো একজন মানুষ, তিনি ভক্তি আন্দোলনে গোটা ভারতবর্ষকে জড়িয়ে ধরেছিলেন। আমরা নাটক চৈতন্য নিয়ে কথা বলছি, এবং আজকে আমাদের সঙ্গে যারা আছেন তারা সবাই গয়েশপুর সংলাপের কর্মীবৃন্দ, থিয়েটার কর্মী। আছেন সুদীপ্ত, আছেন হরদা, এবং আমি আবার বলবো যে আপনারা একটু নিজেদের পরিচয় দিন, সুবিধা হবে আর কি। সুরজিৎ। সুরজিৎ অসাধারণ গান গান। আমি আকাশ। আকাশ চৈতন্য, এবং দুই চৈতন্যকে আমরা পেয়েছি। তুমি একটু পরিচয় দাও তোমার। পঙ্কজ। পঙ্কজ। এবং আমরা যেটা আমাদের ওয়ান থিয়েটারের সবচেয়ে বড় রসদ, প্রচুর লোকজন এটা নিয়ে আমাদের কাছে টেক্সট পাঠিয়েছেন, কথা বলেছেন, সেটা হচ্ছে যে চৈতন্যের এরকম একটা অদ্ভুত নাটক হরদ আপনি লিখলেন। আসলে নাটকটা আমি লেখা শুরু করেছিলাম মনে হয় 2017 সালে, কিন্তু এর সলতেটা পাকানো হয়েছে অনেক দিন আগে। বেসিক্যালি আমার মানে যদি একদম প্রথম চৈতন্যকে নিমাইকে নিয়ে নাটক লিখবো, এই জায়গাটা বহুকাল আগে 91-92-তে আমি একটা নাটক লিখেছিলাম, মহানাবিক। সেই নাটকটা ছিল শশাঙ্ক, মানে আরো 1500 বছর আগে। চৈতন্য তো 500 বছর আগে, 1500, তারও 1000 বছর আগে শশাঙ্ক। শুধু শশাঙ্ককে নয়, শশাঙ্ককে মাঝখানে রেখে আসলে সেই সময়ে বাঙালির আকাঙ্ক্ষা গুলো একটা নাটক লিখেছিলাম। তো বিভাস চক্রবর্তী, উনি নাটকটা শোনার পর বলেছে, আচ্ছা শোন আমরা একটা বাঙালি সিরিজ করি, তখন আমি বললাম তাহলে বাঙালি। হ্যাঁ, নাটকে বাঙালি সিরিজ। তুমি যেটা করলে শশাঙ্ককে ধরে নিয়ে একটা 1500 বছর আগের বাঙালি, এবারে তারপরে ধীরে ধীরে আমরা যদি এগোই, তখন আমি আর বিভাবে একসঙ্গে বললাম তাহলে এরপরেই আসবে নিমাই, চৈতন্য। তোর সেই মাথার মধ্যে ঢুকেছিল চৈতন্য। আমি ঝড়ের মতো একের পর এক কবিতা বলে গেলাম, আর তুমি তা শুনেই কণ্ঠস্থ করে ফেললে কিভাবে? দেবতার ভরে আপনি কবিবর, আর আমি সামান্য শ্রুতিধর। এবারে কবিতার দোষ গুণ যদি ব্যাখ্যা করেন। দোষ? চৈতন্যকে নিয়ে নাটক করা আমার কাছে একটা ভয়ঙ্কর কঠিন ব্যাপার। তার কারণ হচ্ছে আমি হচ্ছি আজন্ম বামপন্থী, একদম পরিষ্কার কথা। তো সেখানে আমরা ধর্মকে, অবশ্যই আমি ধর্মকে মোটেও কোনোদিনই আফিম বলে মনে করিনি, এবং কার্ল মার্কস মনে হয় ঠিক এই কথাটা বলেন উনি, যদি কার্ল মার্কসের পুরো সেন্টেন্সটা আমরা দেখি, যেখানে উনি ওপিয়াম বলেছেন রিলিজিয়ানকে, সেটা হিলার মানে এই সংকটময় পৃথিবীতে নিপীড়িত মানুষের একটা হিলিং একটা
মানে আমি যা ধারণ করি সেই তো আমার কাছে ধর্ম, যদি আমি সেরকম ভাবেও বুঝতে না, চাই। আমি যে ধারণ করি সেটাই ধর্ম, এটা ধর্মের অভিধানগত অবশ্যই অর্থ, কিন্তু আমি কি ধারণ করব, আমি কি ধারণ করব সেটা তো আমার চয়েস। তো এইবারে ব্যাপার হচ্ছে সেই জায়গা থেকে আমার ওই মানসিক জায়গা থেকে আমি চৈতন্যর আসলে ছোটবেলা থেকে ভক্ত। আমার বাড়ি, মামার বাড়ি হচ্ছে নবদ্বীপ। আহা, আর নবদ্বীপের গোস্বামী পরিবারের মেয়ে হচ্ছে আমার মা। আচ্ছা। এবং ছোটবেলা থেকেই মার হাত ধরে আমি নবদ্বীপের রাস্তা রাস্তায় ঘুরে বেরিয়েছি। নবদ্বীপের বিভিন্ন মন্দিরের যে সামনে যে নবদ্বীপের মন্দিরগুলোর একটা অদ্ভুত একটা গঠন শৈলী আছে। মন্দির, তার সামনে কিন্তু একটা নাট মন্দির মতন, একটা উঁচু বেদির মতন জায়গা। সেইখানে আসলে নাম গান হয়, কীর্তন হয়, এবং সেই চাতালে শুনতে শুনতে আমি ওই পাথরের চাতালের ঠান্ডায় বহুদিন ঘুমিয়ে পড়েছি। তো এই সময় থেকেই আমার ভেতরে কোথায় পালা কীর্তন বা কীর্তন, মূলত পালা কীর্তন, আমার ভেতরে বোধহয় বিন্দু বিন্দু করে জমা হচ্ছিল। যারা পশ্চিমবঙ্গে বাস করছে বা যারা পশ্চিমবঙ্গের বাঙালিরাও যারা বাস করছে, এটা কিন্তু আমাদের রক্ত। মানে এটা আমরা কোনোদিন অস্বীকার করতে পারবো না। এটা আমি কি পন্থী কি মতবাদে বিশ্বাস করি, এটার ঊর্ধ্বে, আমার মনে হয় এটার ঊর্ধ্বে বলেই চৈতন্য আজও আমাদের কাছে এই মুহূর্তেও প্রাসঙ্গিক। তুমি একটু প্লিজ বলো তোমার ইয়েটা, যে তোমার কেন মনে হলো যে তুমি হরদাকে বলবে যে হরদা এই নাটকটা করতে চাই, গয়েশপুর এই নাটকটা করবে, এবং এত সঙ্গীতময় একটা নাটক আর কি। প্রথম কথা আমি হরদাকে বলিনি। 2020 তখনও লকডাউন হয়নি। মার্চের সম্ভবত প্রথম বা দ্বিতীয় সপ্তাহেই সম্ভবত 20 বা 22 তারিখ থেকে লকডাউন চালু হয়েছিল। লকডাউনের ঠিক আগে আগে হরদা একদিন পড়লেন। তার আগে হরদার সঙ্গে আমার একটা অন্য নাটক নিয়ে আমাদের আলাপ পরিচয় হয়েছে। হরদার অন্য একটি নাটক, ছোট নাটক, ডলার ও অন্যান্য বলে একটি নাটক আমরা করতাম। তারপরে একদিন আমাদের ঘরে একটা সময় নিয়মিত নাটক পাঠ বা অ্যালাইড থিয়েটার ওয়ার্ক সেগুলো একটা প্র্যাকটিস ছিল আমাদের মধ্যে। তো হরদাকে বললাম, হরদা আপনার একটি নাটক আমরা শুনবো। তো হরদা এই নাটকটি পড়লেন তখন, এবং পড়ার পরেই আমরা সবাই ছিটকে গেলাম। কিন্তু তার আগে লেখা হয়ে গেছিল হরদা, তাই না? হ্যাঁ, আর 2017-18 সালে লিখেছি আমার exam আর আমরা শুনছি 2020 সালে। এবং আমি ভাবতেও পারিনি যে কেউ এই নাটক করতে পারবে। হ্যাঁ, মানে তার in কারণ fact আমরা যখন প্রথম শুনছি তখন আমরাও ভাবছি না যেটা এটা আমরা প্রোডাকশন করার মতন ক্ষমতা না, আমাদের। কিন্তু তোমাদের ওখানে নাটক করেই, তোমাদের ওখানে আমার বেশ মনে আছে প্রায় 25-30 জন শ্রোতা ছিল, যারা শুধু তোমার দলের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত নয়, পরোক্ষভাবে যারা এলাকার মানুষ, এবং তাদের চোখে মুখে আমি যে ভাব দেখেছিলাম। এবং আমি এই নাটকে যে ওই যে চৈতন্য তো খুব কম লিখে গেছেন নিজে, তাকে নিয়েই লেখা হয়েছে বেশি। উনি মাত্র 8খানা শ্লোক লিখে গেছেন। সেই 8টা শ্লোকের একটি শ্লোক আমি এই নাটকে ব্যবহার করেছি। হ্যাঁ, তা একজন দর্শকদের মধ্যে থেকে একজন সেই শ্লোকটি, আমার নাটক শোনার পর সেই শ্লোকটি সংস্কৃততে, উনি তো সংস্কৃততেই লিখতেন চৈতন্য, সেই শ্লোকটি আদ্যন্ত বলে গেলেন। এবং আমি সবাইকার চোখে মুখে যে ভাব, মানে পালা কীর্তনের আসরে যেরকম ভাবে যে গাইছে সে কাঁদছে, আর যারা শুনছে তারাও কাঁদছে, আমি সেই ভাবটা কিন্তু আমি সুদীপ থেকে কোনদিন কথা বলিনি, আমি সেটা ফিল করেছিলাম। এই যে পালা কীর্তন, এই যে বলছি না যে রক্তের মধ্যে দিয়ে চলছে, রাতের পর রাত, দিনের পর দিন, মানুষ নাওয়া খাওয়া ভুলে তো একটা সময় এগুলো শুনেছে, এগুলো নিয়ে চর্চা হয়েছে, বাঙালিদের মধ্যেই চর্চা হয়েছে। মানে আদিগন্ত সংস্কৃতিতে বিস্তার করেছে এই আর কি। সেখান থেকে কোথাও যেন আমরা ভুলে যাচ্ছি, এবং বলতে বলতে আবার কোথাও বলছি না। প্লিজ তুমি বলো, তুমি কেটে বলছো। না, আমার এই যে চৈতন্য হরদা পড়লেন 2020 মার্চের কোনো এক সন্ধেবেলায়, শুনলাম দারুণ। আমরা মানে সবাই ভেসে গিয়েছিলাম, ছিটকে গিয়েছিলাম। কিন্তু তখনও আমরা আমাদের দলে এটা প্রযোজনা হবে এমনটা ভাবিনি, এটা দূর স্বপ্নই ছিল। কিন্তু মানে গয়েশপুর সংলাপ, আমরা সবাই গয়েশপুরের অধিবাসী। গয়েশপুর একটি উদ্বাস্তু কলোনি।
নদিয়া জেলা। হ্যাঁ, আমি কিছুক্ষণ আগে জিজ্ঞেস করছিলাম যে গয়েশপুর কতটা, গয়েশপুর কলকাতা থেকে কতটা? কলকাতা থেকে 56 কিলোমিটার, 56 মানে যেখানে আমরা শুট করছি এখান থেকে 56 কিলোমিটার গয়েশপুর। গয়েশপুর একটি উদ্বাস্তু কলোনি, এবং ছোটবেলা থেকে আমরা যখন বড় হচ্ছি, মানে উদ্বাস্তুদের আমরা হচ্ছি তৃতীয় জেনারেশন। উদ্বাস্তু কলোনি হলেও খুব সুসজ্জিত করে। না, কেন আপনি ভাবছেন কি উদ্বাস্তু কলোনি খুব নোংরা হয়? আমিও একদিন উদ্বাস্তু কলোনি মানুষ। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, না গয়েশপুর কল্যাণী এগুলো তো আমি তা বলছি, আর উদ্বাস্তু কলোনি শুনলেই মনে হয় না ওই 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 খাপড়া টালির চাল পাল, না না, সুন্দর রাস্তা। না, গয়েশপুর, অশোকনগর, তাহিরপুর, প্ল্যান সিটি, নারায়ণ সান্যালের করা নগর পরিকল্পনা। তো আমাদের মানে ছোটবেলা থেকে বেড়ে ওঠা এই যে পালার সংকীর্তন, অষ্টপ্রহর, নাম কীর্তন, এটা না ছোটবেলা থেকে এই সুরটা আমাদের কানের মধ্যে রয়ে গেছে। রামযাত্রা আমরা ছোটবেলা থেকে দেখেছি, রামযাত্রা একদম তাই, এগুলো তো আমাদের রক্ত একদম। মানে এটার জন্য এই ধর্ম, ওই ধার্মিক, এই জাত, ওই জাত, কিছু লাগে না। অদ্ভুত ব্যাপার, আমার মনে আছে ছোটবেলা যখন আমরা মানে একদম ছোটবেলাটায় আত্মীয় স্বজন আসছেন বাড়িতে, টিভি নেই, মোবাইল তো অনেক অনেক পরের বিষয়, অন্যান্য কোনো বিনোদন নেই। পিসেমশাইরা এসছেন, মেশোরা এসছে, মাসিরা এসছে, জ্যাঠা জেঠি এরা এসছে, এক জায়গায় একটা কোনো বাড়ির কোনো কিছুতে জড়ো হয়েছে। তো সন্ধ্যাবেলায় কি হবে সবাই মিলে, চলো একটা কীর্তন হবে আজকে। কীর্তনটা অঙ্গ, মানে সংস্কৃতির অঙ্গ, বিনোদনেরও অঙ্গ। এবং সেই কীর্তনে যারা বড়রা, আমি অবাক হয়ে ছোটবেলা দেখছি যে আমার দাদু কি ঠাকুমা, মাসি, পিসি, পিসেমশাই এরা কীর্তনে অংশগ্রহণ করছেন এবং অঝোর ধারে কাঁদছে। এই রহস্যটা বুঝতে পারিনি, আজও বুঝেছি কিনা আমি জানি না ব্যাপারটা, কিন্তু ছোটবেলার ওই যে স্মৃতিটা, ওটা খুব হন্ট করে। যে রাত্রেবেলা শুয়ে আছি কোথাও, হয়তো ওই রাসকীর্তন হচ্ছে, তার অদ্ভুত যে বাঁশির সুরটা, সেটা বহু দূর থেকে ভেসে আসছে। এবং আমরা গয়েশপুর বা নদিয়া জেলার এই সমস্ত জায়গায় যারা বসবাস করি, এদের আমরা বড়ই হয়েছি ওই বাঁশির সুরটা, কীর্তনের সুরটা নিয়ে। ফলে তো হরদা যখন পড়লেন, তখন আমাদের কাছে মনে হলো এটা করার মতো রিসোর্সেস আমাদের নেই তখনও, মানে কি করে করবো। চৈতন্য কে হবে? চৈতন্য যে কেউ একজন করলেই হবে না, মানে বাঙালির মধ্যে চৈতন্যর একটা, তার দেহ সৌষ্ঠব, তার একটা ভিজুয়াল রয়ে গেছে কোথাও। এই গান কে গাইবে? তখনও যাই হোক, ওই মহাকালের দুর্বিপাকে কিছু কিছু যোগাযোগ তৈরি হয়ে গেল। পঙ্কজ আমার খুব ছোটবেলার বন্ধু। পঙ্কজ কোনো থিয়েটার করেনি, ও একজন স্কলার ভরতনাট্যম শিল্পী, ডান্সার। তো আমাদেরই এক বন্ধু সমরেশ, ও নাটকে মুজাহির চরিত্রটা করে। ও বললো, তুই পঙ্কজকে কেন ভাবছি না? হ্যাঁ, তাই তো, পঙ্কজ কেন ভাবছি না? পঙ্কজকে বললাম, পঙ্কজ তোকে করতে হবে, নাহলে হবে না। পঙ্কজকে বেশ চৈতন্যের মতন দেখতে। আর গান কে করবে? মোহন আমাদের গয়েশপুরেরই ছেলে, আমাদের অনেক অনুজ, কিন্তু একজন কীর্তন নিয়ে পড়াশোনা করেছে রবীন্দ্রভারতী থেকে, এবং একজন প্রফেশনালি কীর্তনটা গায়। মোহন যুক্ত হয়ে গেল, সুরজিৎ চলে এলো। ক্লাসিক্যাল ব্যাকগ্রাউন্ড, সুরজিৎ ক্লাসিক্যাল ব্যাকগ্রাউন্ড সম্পূর্ণভাবে, কিন্তু সুরজিতের সুবিধা যেটা, সেটা হচ্ছে সুরজিৎ বিভিন্ন ধরনের গান গাইতে পারে, অ্যাডাপ্ট করে নিতে পারে, খুব করে নিতে পারবে, ভার্সেটাইলিটি ওর মধ্যে রয়েছে। মোহন এই কীর্তনের অংশগুলোকে আমাদের তৈরি করালো, সুরকে তৈরি করালো সবাইকে। মোহন খুব বেশি দিন করতে পারলো না আমাদের সঙ্গে প্রযোজনায়। প্রথম 10-12টা শো ছিল, তারপরে ওর নিজস্ব পেশাগত কারণে আর করতে পারিনি। কিন্তু এই যে একটা সমাহার হয়ে গেল, এই সমাহারটা কোথাও আমাদের ঠেলে দিল, মানে। এবং 2020 মার্চে আমাদের নাটক পড়া, তারপরে ব্যাপারটা বুনতে 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 2021 ডিসেম্বর, 12ই ডিসেম্বর আমার মনে আছে, সেদিন নাটকটি প্রথম প্রযোজনা। মানে এই মানুষগুলো সঙ্গে না থাকলে ব্যাপারটা হতো না। এবং এরা মানে পঙ্কজ কোনোদিন সংলাপের অঙ্গ নয়, সুরজিৎ কখনো সংলাপের অঙ্গ নয়, বাবাইও সংলাপে এসে কখনো কাজ করেন, কিন্তু সবাই এসে জুটে গেল এবং গয়েশপুর সংলাপে একটা বৃহত্তর পরিবার হয়ে চৈতন্যটা হল। তোমার কাছে যাবো, তার আগে একটা গান শুনবো। দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না, দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। মদিনায় নবী এলো মায়া মিনার ঘরে, হাসিলে হাজার মানি, কাঁদিলে মুক্তা ঝরে। নদিয়ায় নিমাই এলো সচি মাতার ঘরে, হাসিলে হাজার মানি, কাঁদিলে মুক্তা ঝরে। দয়াল এসেছেন এসেছেন পারের কান্ডারি, দয়াল এসেছেন এসেছেন পারের কান্ডারি, দয়াল এসেছেন এসেছেন। মানে থিয়েটার এটা ছিল ওই যে সিহট্ট থেকে ফিরছে এই নৌকায়, মুসলমান মাঝি
গাইছে এই গানটা, হ্যাঁ, এবারে এবারে এসে যখন পাড়ে ভিড়ছে নবদ্বীপের ঘাটে, তখন আমাদের কীর্তনিয়া ধরে নিচ্ছে একই সুরে একই একই গানে, হ্যাঁ, নদিয়ায় নিমাই এলো সচি মাতার ঘরে। হ্যাঁ, এ যেন কোথায়, মানে আমার তো শিহরণ যায়। দেখুন, মানে নদীর তো কোনো দেশ থাকে না, অথচ নদীর মাঝি মোল্লাদের গান, তাদের সুর, এটা এক অঞ্চল থেকে আর এক অঞ্চলে প্রবাহিত হয়, আর একটা গানের সাথে আর একটা গানের কথা মিশে যায়, একটা ভক্তি আন্দোলনের সাথে আর এক ভক্তি আন্দোলন যুক্ত হয়ে যায়। এইটা কিন্তু এই নাটকের একটা বড় অংশের মানে বড় একটা জিনিস আর কি, মানে আমাদের কাছে একটা বড় পাওয়া। আমি এবার আপনার কাছে আসবো, তার আগে আমি দুজনকেই জানতে চাই যে এই যে চৈতন্য হয়ে ওঠা, এটা কিভাবে হলো, মানে কেমন ভাবে প্রস্তুতি নিলেন? প্রথমত চৈতন্য হয়ে ওঠার যে কিছু জিনিস যেটা আমরা মাথায় রেখেছি চরিত্রটা করার পেছনে, যে সে চরম নমনীয়, কিন্তু তার সঙ্গে যে দৃঢ় ভাবটা, এই যে ডুয়ালিটি, এইটা যে বোথ সাইড অফ আ কয়েন, এইটা প্রকাশ পাওয়া। সে নরম থাকছে কিন্তু সেটা মাস মুভমেন্টকে লিড করছে, সেইটা কোথাও ভেতরে ভেবে ভাবনা চিন্তার মধ্যে নিয়ে এসে, এবং তার যে সেভাবে মাস কানেক্ট করছি, এইটাকেই নিয়ে মঞ্চে ফুটিয়ে তোলার চেষ্টা আমায় হেল্প করেছে চৈতন্যের। বলুন মা। নিত্যানন্দ, আমার বড় আনন্দ হচ্ছে, যেন যেন রাধার কৃষ্ণকে যুগলে দেখতে পাচ্ছি। শোনো, আমি বৃন্দাবন যাব না এই যাত্রায়। যাবেন না? না, সকলকে বলে দিও কাল সকালেই নীলাচল। আমার চৈতন্য সম্পর্কে যে ধারণা ছোটবেলা থেকে, সুদীপ্ত একটু আগে বলছিল যে আমাদের গয়েশপুর, হ্যাঁ, গয়েশপুরে আমারও জন্ম। তো তো সবাই গয়েশপুরে? সবাই গয়েশপুর। ও আচ্ছা, এই আমি নই। না ঠিক আছে, উদ্বাস্ত কলোনি থাকতে চান না হরদা? আট পাড়ার ভরচা। আচ্ছা, তো গয়েশপুরে কুলিয়ার পাট আছে, যেখানে শ্রী চৈতন্যদেব নিজে এসেছিলেন, এবং অপরাধ ভঞ্জন বলে এখনো একটি মেলা হয়, যেখানে চাপাল গোপালের তিনি অপরাধ ভঞ্জন করেছিলেন। তো যেটা বলছিল যে কীর্তনের সুর, এটা আমরা ছোটবেলা থেকে আমাদের প্রায় রক্তে নিয়ে বড় হয়েছি। তো ওইটা আমাকে চৈতন্য চরিত্রকে নির্মাণ করার জন্য অনেকটা সাহায্য করেছে। কিভাবে? যে কীর্তন ছোটবেলা থেকে ভেতরে ছিলই। আমি একজন শাস্ত্রীয় নৃত্যশিল্পী, কিন্তু যার জন্য কীর্তনের সাথে নিজেকে মিশিয়ে দিতে আমার খুব বেশি অসুবিধা যে হয়েছে তা আমি বলবো না। আর যে বিষয়টা, যে তার সম্পর্কে জানা, তার সম্পর্কে যা আমরা জানি, চৈতন্য চরিতামৃত হোক বা ভাগবত হোক, সবই তার জন্মের বেশ কিছু সময় পরে গিয়ে লেখা হচ্ছে, কিন্তু সেখান থেকে যে চৈতন্য সম্পর্কে একটা ধারণা বা তার যে ছবি পাওয়া যায়, যে তার বসার ভঙ্গি, তিনি কিভাবে দাঁড়াতেন, তার উদ্বাহু হয়ে নৃত্য করার সময় তার দেহভঙ্গিমা কেমন থাকতো, এই সমস্তগুলোকে, বাগ্মিতা, তার পাণ্ডিত্য, হ্যাঁ, তার পাণ্ডিত্য, যে তিনি প্রথম যৌবনে তিনি একজন অহংকারী দৃঢ় পুরুষ, হ্যাঁ, যিনি কাউকে, এবং এই অহংকারটা কিন্তু ব্যক্তি মানবের অহংকার, এই অহংকারটা হচ্ছে জ্ঞানের অহংকার। যে জ্ঞানের অহংকার থেকে উনি সেই সময়কার ব্রাহ্মণ্য সমাজকে প্রশ্ন করছেন, গোড়া মুসলিম সমাজকে প্রশ্ন করছেন, হ্যাঁ, এবং নানাভাবে তিনি খণ্ড বিখণ্ড করে দিয়ে যাচ্ছেন তার যুক্তি নিয়ে। একদম তার যুক্তিবাদী যে নিমাই, সেই চরিত্রটাকে ধরতে গেলে পরে, হ্যাঁ, নমনীয়তা তার মধ্যে ছিল। তাকে যেভাবে পরবর্তী ক্ষেত্রে চৈতন্যকে যেভাবে আমরা পেয়েছি, যে তিনি অনেক নমনীয়, তার ভক্তি ধারায় মানুষ মিশে গিয়ে গলে গিয়ে যেন প্রবাহিত হয়ে যাচ্ছেন, তিনি যেন রাধাভাব সুবলিত তনু ইত্যাদি ইত্যাদি। কিন্তু তার ভেতরটা যে একটা শক্ত দৃঢ় পুরুষ, এবং যিনি সমস্ত মানুষকে একসাথে নিয়ে চলছেন, যেটা বাবাই বলছিল একটু আগে, আকাশ বলছিল, যে সেই জায়গাটা ধরার চেষ্টাটা একটা তৈরি করতে আমার সময় লেগেছে। কারণ আমি কখনোই সেই অর্থে থিয়েটারের ছেলে ছিলাম না। সুদীপ তো বললো একটু গল্পটা, যে আমি চৈতন্য থেকে আমার যাত্রা শুরু করেছি। এর আগে থিয়েটার একদমই নয়, নাচ, এবং সেই শুধু নাচটাই করতাম, নৃত্যনাট্য অবশ্যই, কিন্তু ওই মঞ্চে দাঁড়িয়ে যে সংলাপ বলা, এটা আমার কোনোদিন এর আগে হয়নি। তা সেইখানটা আমার কাছে সেটা মনে হয়।
নিজেকে রাখবে যে ঘাসের নিচে, গাছের মতো হবে সহনশীল। নিজেকে রাখবে যে ঘাসের নিচে, গাছের মতো হবে সহনশীল। তো যেদিন চৈতন্য শো থাকে ও সেদিন কিন্তু একদম শুদ্ধাহারী, একদম শো হওয়া পর্যন্ত। তো এটা নিয়ে আমরা খুব মজাও করেছি ওর সঙ্গে, কিন্তু ও খুব এই জায়গাটা অনমনীয় থাকে। এটা হয়তো প্রত্যেকটা অ্যাক্টর তো আসলে তার নিজস্ব একটা পদ্ধতি থাকে একদম। বেড়ে ওঠার। আমাদের সেই স্থানীয় ক্লাব স্ক্যান পদ্ধতির মধ্যে ম্যাজিক ইভের মধ্যে ঢুকে যাওয়া, হয়তো এটা হয়তো ওর পদ্ধতি। সে আমি ভালো মন্দ সেই সেই তর্কেই যাচ্ছি না, কিন্তু আমি বলছি এই যে চরিত্রের প্রতি সাংঘাতিকভাবে বিশ্বস্ত থাকার যে প্রচেষ্টা, সেদিন সকাল থেকে ওর একটা নির্দিষ্ট প্রস্তুতি শুরু হয় এবং গ্রিন রুমে যাওয়া পর্যন্ত আমরা ও একদম শুদ্ধাহারী নিরামিষ, একটা নিজস্ব খোপের মধ্যে ঢুকে যাওয়া। শোটা শেষ হলো তখন অন্য পঙ্কজ। না, শো শেষ হওয়ার পরেও অনেকক্ষণ অন্য পঙ্কজ হতে পারে না, কারণ আবাল বৃদ্ধ বন্যার প্রণাম নিতে হয়। প্রণাম নিতে হয়। এইটা নিয়ে প্রচুর প্রচুর হয়েছে। আর সেই জন্যই ও সেই শুদ্ধাহারী গল্পটা থাকতে একটু পারে। শুনি, মানে সেই অভিজ্ঞতার গল্পটা একটু শুনি, কারণ আমরা তো রক্ত মাংসের মানুষ হই। আমরা তো একটা মানে যেমন এখানে আমাদের সামনে এতগুলো ক্যামেরা, এত লাইট, আমরা বসে একটা আড্ডা দিচ্ছি, এটাও তো একটা নির্মাণ। কাজে আমি যখন একজনকে নির্মাণ করছি, নিজের শরীরে ধারণ করছি, তারপরে আমি জানি সেই লোকটা আমি নই, কিন্তু তারপরে যে সমস্ত মানুষজন আমার কাছে আসছেন এবং আমার পা ছোঁয়ার চেষ্টা করছেন, আমার মনে হয় সেটা কোনো একজন অভিনেতা হোক, পরিচালক হোক, নাট্যকার হোক, এবং তাদের কাছে একটা বিশাল বড় পাওনা আর কি। মানে না, অনেক ইন্টারেস্টিং ব্যাপার হয়েছে এই নিয়ে, যে আমি বলছি যে মানে নাটকে যেমন কীর্তনিয়া বলেন যে আপনাদের মনের গভীরতম দেশটাকে ছুঁয়ে যাব, তো সেই দেশটাকেই তো আমরা ছুঁতে চাইছি। এবং সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার যে আমরা এই নাটকটা একদম গেদের প্রত্যন্ত গ্রামেও করেছি, আবার লেক টাউনেও করেছি। তো ফুল অডিয়েন্স গেদেতে 10:30 11টা পর্যন্ত। এরকমই একটা গ্রামে, উত্তর 24 পরগনা আমার মনে হয়, সেখানে নাটক চলছে। আমি নাটকের একটু পরে স্টেজে ঢুকি, তো নাটক চলছে, আমি এক সাইডে দাঁড়িয়ে আছি এবং একটি 75-80 বছরের একজন উনি আসলেন, আমি তাকে দেখি, আমি নাটকটা দেখছিলাম। উনি চটি খুলে হঠাৎ আমার পায়ে পরে আমার হাতে 10 টাকা গুঁজতে যাচ্ছে, তারপর আমি না করে। তো এইরকম প্রচুর এক্সপিরিয়েন্স হয়েছে আমাদের, যে মানে এটা কিন্তু ওই কীর্তনের একটা অঙ্গ। মানে পালা কীর্তন শেষ হয়ে যাওয়ার পর পালা কীর্তনে যারা রাধা কৃষ্ণের ভূমিকায় অভিনয় করে আঁচলটা পাতা তাদেরকে গিয়ে প্রণামী দিয়ে গলায় আঁচল জড়িয়ে বৃদ্ধা মায়েরা আমি দেখেছি তারা প্রণাম করে, এবং সে একদম আভূমি নত হয়ে তারা প্রণাম করেন। তো এইটা কিন্তু হয়েছে, বেশ কিছু ক্ষেত্রেই হয়েছে। আবার ধরুন মঞ্চে দাঁড়িয়ে আমি যখন সংলাপ বলছি, তোমরা কি আছো আমার সাথে, তখন যারা মঞ্চের সামনে বসে আছেন প্রায় 3 শতাধিক 4 শতাধিক মানুষ, তারা ওখান থেকে বলছেন আছি আছি। তো এই যে মানুষের সাথে চৈতন্যের যে সম্পর্কটা, সেইটা আমাদের প্রত্যেকটা শোয়ে নতুন করে করে নির্মাণ হতে হচ্ছে। ভারী অদ্ভুত অদ্ভুত অভিজ্ঞতা আছে। বসিরহাটের একটি জায়গায় তারা চৈতন্য সম্বন্ধে শুনেছেন, একজন ভদ্রলোক ফোন করলেন, তিনি ওখানকার কোনো একটি কলেজের বাংলার প্রফেসর, বৈষ্ণব পদবলি পড়া মানুষ, তার তো আগ্রহ জাগারই কথা চৈতন্য নিয়ে। তিনি ফোন করলেন যে এরকম একটি মন্দিরের নাট মন্দিরে এটা করতে হবে। আলাম নাট মন্দিরে আমাদের একটুখানি ভয়ই লাগছে কোথাও একটা, কারণ ওটা চারদিকটা খোলা, মানে একদম পুরো তোমার আমাদের যাত্রার আঙ্গিকের মতো, যাত্রাঙ্গিকের মতো। এবার আমরা করেছি এটা সামিয়ানার বা একটা পালা কীর্তনের ঢঙে, অনেকটা লোকজ বিভিন্ন থিয়েট্রিক্যাল ডিভাইসেস গুলো ব্যবহার করেছি, কিন্তু শেষ পর্যন্ত আমরা তো প্রসিনিয়াম থিয়েটারের লোক, প্রসিনিয়ামের মাপজোক মেনেই তো করা, পুরো লাইট ডিজাইন বা ইত্যাদি সমস্ত কিছু দেখতে লাগছে যেন পালা কীর্তনের মতো, কিন্তু আসলে প্রসিনিয়াম থিয়েটারই করছি ব্যাপারটা। এবং তার যে চলনটা, সেটা প্রায় শহুরে থিয়েটারের মতনই এর চলনটা। তা আমার খুব ভয় লাগছে। তা আমি বললাম যে মন্দিরে করব, এবং মন্দিরে যারা দেখতে আসবেন তারা কি নিতে পারবেন, তারা কি সত্যি সত্যি রসাস্বাদন করতে পারবেন, বা আপনারা চৈতন্য শুনে যেটা ভাবছেন এটা তো ঠিক সেরকম একদম ওরকম ভক্তিমূলক পালা যেটা এক্সপেক্ট করছেন সেরকম কিন্তু নয়। তাহলে আপনারা আগে দেখুন। আমরা পাশেই একটা জায়গায় ন্যাজাটে আমার মনে আছে শো করতে গিয়েছি, তা বসিরহাট কাছাকাছি, ওনাদের বললাম যে আপনারা আসুন। হ্যাঁ, এবং ন্যাজাটে অনেক নাটক দলই কিন্তু যান, এবং সেখানে একটা বেশ, আমি বুঝতে পারছি যে ন্যাজাটে আমি যাইনি, কিন্তু বহুল একটা চর্চা আছে। অনেকে যারা এখানে এসেছেন তারা ন্যাজাটের কথা বলেছেন। এবং তাঁরা গেলেন, ওই মন্দিরের যে মহান্ত, তিনি 80 ঊর্ধ্ব মানুষ একজন, আমি তো দেখে ভাবলাম যে তিনি এই নাটকটা দেখবেন এবং রিজেক্ট করবেন যে না, এটা আমাদের মন্দিরের জন্য উপযোগী নয়।
অদ্ভুতভাবে চমকে দিয়ে চৈতন্য কিভাবে আমাদের মানুষ চিনতেও শিখিয়েছে, চৈতন্য প্রযোজনাটি তিনি জড়িয়ে ধরলেন আমাদের, বললেন যে এই নাটকটি তো তোমাদের করতেই হবে, এবং তিনি আমার একটা নির্দিষ্ট টাকা অ্যাডভান্সও দিলেন। বললাম করবো, হ্যাঁ করবো, এবং করলাম ওখানটা, এবং ওখানেই ঘটনাটা ঘটেছে। ওই নাটবন্দি একটা ওরা মোটামুটি একটা ইয়ে করেছেন, ব্যবস্থাপনা করেছেন। সেখানে থিয়েটারের অনেক শর্তই পালন হচ্ছে না, কিন্তু কোনো কিছু যায় আসছে না। মঞ্চে যখন কীর্তন হচ্ছে এরা শঙ্খধ্বনি তুলছে বা উলুধ্বনি তুলছে, বাইরে থেকে। অডিয়েন্সে তার প্রতিধ্বনি পাচ্ছি। এখান থেকে নিমাই বলছে, অদ্বৈতাচার্য শ্রীবাস আচার্যদের বলছেন যে তোমরা কি আমার সঙ্গে আছো? বলছে হ্যাঁ আছি। যারা প্রান্তিক মানুষ তাদের বলছে তোমরা কি আমাদের সঙ্গে আছো? আছি। দর্শকের উদ্দেশ্যে বলছে তোমরা কি আমার সঙ্গে আছো? ওখানে শয়ে শয়ে বলছে হ্যাঁ আছি আছি আছি। হাত তুলে দাঁড়িয়ে এরকম ভারী মজার মজার অভিজ্ঞতা হয়েছে, মানে খোলা মঞ্চেও হয়েছে পুরো বিষয়টা। একাডেমির ঘেরাটোপ থেকে বেরিয়ে খোলা মঞ্চে, সেখানে কিছুই নেই, কিন্তু চৈতন্যর কথাটা আছে, হরদার লিখে দিয়েছেন, সেই কথাগুলোই আমরা বলেছি। কিন্তু মানুষ শেষ পর্যন্ত যত থিয়েট্রিক্যাল কৃতকৌশলী থাকুক না কেন, আসলে এই কথাটা নিয়ে, ওই ভাবটা নিয়েই গেছেন। মানে তাহলে এটাই আসলে আমাদের কাছে মানে পাওনা বড়, যে একজন মানুষ তিনি আমাদের মধ্যে রক্ত মাংসে না থেকেও আমাদের কোথাও সংস্কৃতিতে, আমাদের কোথাও লোকজ ধারায়, আমাদের কোথাও গল্পে, মিথে, হ্যাঁ, আমাদের গানে, আমাদের প্রত্যেক দিনের জীবনচর্যায় তিনি প্রচণ্ডভাবে বেঁচে আছেন। আমি আসবো আপনাদের কাছে। আমি একটু যদি আপনার প্রস্তুতির অংশটা কিরকম? আমার প্রস্তুতি বলতে, নাটকটা যেদিন হরদা পড়লেন আমাদের ঘরে, এরকম মানে ওই দিন থেকেই মনে হচ্ছিল যে এটা কি করে আমরা করতে পারি। মানে রাইট, মানে এত একটা vast নাটক, এরকম নাটক একটা অন্যান্য নাটককার যারা হরদা লিখে দিয়ে খালাস। হ্যাঁ, এর আগেও অনেকে লিখে দিয়ে খালাস। এটা আমাকেও শুনতে হয় হরদাকে, যে ভাই তোর পরিচালক বন্ধু ভাই তোরা তো লিখে দিয়েই খালাস। হ্যাঁ, আমি খালাস এরা ডিরেক্টররা আমাকে খালাস করে দেয়, যারা করে তারা পস্তায়। না, আমি খারিজ করিনি বলে পস্তাচ্ছি ওরা। কিন্তু কয়েকজন ডিরেক্টর আছে আর এই কলকাতা এবং মফস্বলে যারা খালাস করে দেয় না, যারা আমার সঙ্গে সবসময় যোগাযোগ রাখে, এবং আমি আমার সময় মতন করে তাদের রিহার্সালে যাই, হ্যাঁ, এবং আমার মতামত ব্যক্ত করি। অবশ্যই প্রযোজক দলের অধিকারের মধ্যে আমি সে তো নিশ্চয়ই। হস্তক্ষেপ, কিন্তু সাজেশন আমি দিই। সুতরাং ঠিক এরা আমাকে খালাস করে দেয়। হরদা পড়লেন, এরকম অনেক নাটককার আমাদের ওখানে পড়েন, সব নাটকটাই আমরা করে উঠতে পারি না। হরদারটা কিভাবে করবো সেটা যখন ভাবছি, তো তারপরে সুদীপ্ত বললো ঠিক আছে এটা হতে পারে, আর নিজের আলোচনা করলাম হতে পারে। আর তখন আমার কাছে এটা কঠিন নাটক মনে হচ্ছিল, কারণ সংস্কৃত শ্লোক আছে, গান আছে, সুফি আছে, অনেক কিছু আছে, এবং সেই সঙ্গে চৈতন্যকে একটা অন্য রূপে সেদিন প্রথম আমি শুনলাম। তো শোনার পর কিভাবে হতে পারে, সুদীপ্ত বললো এটা হবে। চৈতন্য কোথায় পাবো? চৈতন্যকেও পাওয়া গেল। তারপর যখন বুঝলাম হবে, এবং যখন ওই জার্নিটা শুরু হলো, হতে লাগলো, তখন মানে একটা, আমরা যখন রিহার্সালটা আজও ভাবি, যখন চৈতন্য রিহার্সাল করি, আমাদের ভেতরে যেন সবাই নাটকে গাইছে, নাচছে, সে গানে সুরে লাগুন লাগলো, ভেতরে একটা অদ্ভুত এনার্জি আসতে লাগলো। ওই কীর্তনের যে একটা অদ্ভুত যে মানে ওই যে মানুষকে মাতিয়ে নেওয়ার মাতিয়ে দেওয়ার ব্যাপারটা, ব্যাপার, চৈতন্য রিহার্সাল খোলটা একবার বাজতে শুরু করলেই শ্রীখোল, হ্যাঁ, এবং তার সাথে আজকে আমরা বাঁশিটা। খোলটা মিস করছি। আমরা যে শহরিক নাগরিক সভ্যতার মধ্যে দলা পচা হয়ে গলে গলে মরছে আর কি, সেখানে শ্রীখোল কোথায় আস্তে আস্তে উদয় করছে। শ্রীখোলটা বেজে উঠলেই এই খোলের আগে শ্রী শব্দটা চৈতন্যই অ্যাড করেছে। একদমই তাই, একদমই তাই। আমরা লিখি বাঙালি সব স্ত্রীর উৎসমুখ চৈতন্যই। একদম। তাই এটা একটা খুব বড় পাওনা। আমি আর একটা গান শুনবো, শুনে আসবো হরদার কাছে। নাটকের মধ্যে একটা নাটকের গল্প আছে, আপনারা যারা দেখবেন, যারা মানে এরপর লাইভে দেখবেন বা স্ট্রিমিং হচ্ছে দেখবেন, সেখানে দেখবেন নাটকের মধ্যে একটা নাটকের গল্প আছে, সেটাই আসবো। তার আগে একটা গান শুনবো, কারণ আমরা ওকে পেয়েছি আজ। হরি নাম দিয়ে জগৎ মাতালে, আমার একলা নিতাই, আমার একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই। হরি নাম দিয়ে জগৎ মাতালে, আমার একলা নিমাই, আমার নিতাই নিত গৌর, ওরে ডাক রে নিতাই, ওরে ডাক রে নিতাই গৌর বলে, আমার নিতাই নিত গৌর। নিতাই কল্পতরু, নিতাই প্রেমদাতা জগৎ গুরু, একলা নিতাই।
আমার একলা নিতাই। হরি নাম দিয়ে জগৎ মাতালে আমার একলা নিমাই। হরি নাম দিয়ে জগৎ মাতালে মোদের সবার নিমাই। মোদের সবার নিমাই, সবার নিমাই, সবার নিমাই, সবার নিমাই। হরি নাম দিয়ে জগৎ মাতালে মোদের সবার নিমাই। কি অসাধারণ, তোমার ভাগ্য যে ওকে পেয়ে। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। আমাদেরও ভাগ্য যে মানে ওকে আমরা আমাদের পেয়েছে। সুরজিতের নামেই তো শুরু। একদম এটাই একটা লাইন একটু পাল্টে নেওয়া হয়েছিল যে হরিনাম দিয়ে জগৎ মাতাবো আমরা সবাই নিমাই। আচ্ছা আচ্ছা, যেখানে যে না, আমরা সবাই নিমাই। হ্যাঁ, শেষ হচ্ছে কিন্তু আমরা সবাই এবং এই নাটকে কার্টেন কলটা যদি আপনারা ফলো করেন তাহলে দেখবেন যে ওই মানে খুব বহুল চর্চিত, অনেকবার দেখা চৈতন্যদেবের বসার একটি নির্দিষ্ট ধরন আছে, ভঙ্গি আছে। এবং ওরা যখন বসেন, মানে পঙ্কজ যখন বসে বা আকাশ যখন বসে, তখন সেই নির্দিষ্ট ভঙ্গিটায় বসে। এবং এই কার্টেন কলে মাস্টারমশাই বিনোদ দত্ত এসে বসেন এবং ওরা ওই শঙ্খ বাজিয়ে ভগীরথের মতন আহ্বান করেন আজকের যুগের চৈতন্যকে, হয়তো এরকম একটা। এবার আমি জিজ্ঞেস করি একটা কথা, যে মাস্টার যে না, আমি ওইটা ওখানে ওখানে যাবতীয় যারা বসেন তারা সবাই ওই চৈতন্যের ঢঙে বসে ঢঙে বসেন, এবং ওটা কোথাও একটা জাস্টিফিকেশন পায় যে হরিনাম দিয়ে জগৎ মানে আমরা সবাই নিমাই। गोपीभरतु पदकमलयोर्दास दासानुदास। এই নাটকটার মধ্যে বিভিন্ন সংস্কৃতি এসে ঢুকছে, বিভিন্ন সভ্যতার অংশ এসে ঢুকছে, গান ঢুকছে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ঢুকছে। হঠাৎ একটা এক্সট্রিমিস্ট পার্টি ঢুকে পড়ছে কি করে? মানে এটা আমার কাছে প্রশ্ন আর কি। এটা নিয়ে আলোচনা করতে গেলে নাটকের যে মূল স্ট্রাকচারটা এবং আমার নাটকে যে জায়গাটা আমি ধরতে এসেছি, নিমাইকে তো ধরা আমাদের মতন ক্ষুদ্র মানুষের পক্ষে অসম্ভব। তো তার একটা জিনিস যেটা যেটা তার অন্তর্ধান রহস্য, যেটা তিনি মারা গেলেন, কিভাবে মারা গেলেন, সত্যিই কি মারা গেলেন, এই যে জায়গাটা, এই জায়গাটায় আমার 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 নিজস্ব আকাঙ্ক্ষা, যেটা এই নাটকের সংলাপেও আছে, হ্যাঁ আছে, যে না আমরা চাই না নিমাই মারা যাক, আমরা চাই নিমাই আজও বেঁচে থাকুক। না, ওই যে নাটকের মধ্যে নাটক যেটা, সেই নাটকের রিহার্সাল রুমের কুশীলবেরা ডিম্যান্ড করছে না নিমাইকে মেরে দিলে চলবে না, যখন নিমাইকে মারা হবে এর মধ্যে ঢুকে নেওয়া হয়েছে নিমাইকে। এদিকে অতিবড়ি রয়েছে, আর ওদিকে ওই মুসলমান কি নাম ওর, ও রয়েছে, পান্নাদের সর্দার ও রয়েছে। সেই সময়ে এই সন্ধিক্ষণে পৌঁছলাম আমরা। এখন ব্যাপার হচ্ছে যে আমি ব্যক্তিগতভাবে মনে করি চৈতন্য তার যে মুভমেন্ট, সেই মুভমেন্ট কিন্তু আজও ধারাবাহিকভাবে বয়ে চলেছে। নিঃসন্দেহে, না এটা তো এই রিপারকাশন তো আসে না, একটা নাটক করতে গিয়ে এটা পাচ্ছে, ধারাবাহিকভাবে বয়ে চলেছে। তো সেই জন্যেই সেইটাকে আমি ধরবো কি করে, আমার টুলটা কি, আমি সেই জন্যে এইখানে একটা রিহার্সাল রুম করলাম এবং একজন নাট্যকারকে আনলাম, যে নাট্যকার আসলে একজন অধ্যাপক এবং যিনি জমি জল জঙ্গলের লড়াইয়ে আদিবাসীদের সাথ দেন। হ্যাঁ, এই যে লড়াইটা, এও কোথায় আমার মনে হয়েছে খুব সরলীকৃত করছি, কিন্তু এরকম সরলীকৃত নাটক নয়, কিন্তু হ্যাঁ কোথায় যেন ওরা সেটাকে একদম এক্সপ্রেস করেছে থিয়েট্রিক্যালি, যে তাকেও শেষ কার্টুন কলে নিমাইয়ের ভঙ্গিতে বসানো বা তাকে নিয়ে আসা। হ্যাঁ, এইবারে এইটা খুঁজতে খুঁজতে এই যে আমি বললাম, এটা কিন্তু একটা নিমাইয়ের অন্তর্ধান রহস্যের মধ্যে নানান গল্প, জয়ানন্দ একরকম বলছেন, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী একরকম বলছেন। মানে নিমাই হচ্ছে এমন একটা চরিত্র বাংলায় অন্তত বাংলায়, আমি জানি না গোটা পৃথিবীতে, যার মৃত্যুর অব্যবহিত পর থেকেই তাকে নিয়ে লেখা শুরু হয়ে গেছে।
অজস্র তার জীবনী, কাব্য, উপন্যাস, নাটক এ লেখা হয়েছে। তো এরা এরা এক একজন এক এক রকমভাবে বলেছেন। কেউ কেউ বলেছেন যে না না, নিমাই ওর পেছনে যে ইয়ের রাজার যে সুড়ঙ্গটা ছিল সেই সুড়ঙ্গ দিয়ে পালিয়ে গেছিলেন জঙ্গলমহলের দিকে। তো আমার এটা খুব মানে হ্যাঁ, মানে একটা একটা আখ্যানের নানা মুখ। না, হ্যাঁ, কারণ এই সমস্ত মহাপুরুষদের না জন্ম বৃত্তান্ত এবং মৃত্যুর কাহিনী আখ্যান, এগুলোর মধ্যে যেন কোথায় একটা অদ্ভুত একটা একটা জিনিস আছে। সেটা আপনি যীশু খ্রিস্ট থেকে, কৃষ্ণ থেকে চৈতন্য, হ্যাঁ, সব আপনি এমনকি আমাদের একদম বহু বিতর্কিত, আমাদের খুব প্রাণের মানুষ নেতাজি সুভাষচন্দ্র পর্যন্ত। নেতাজি সুভাষ বোস, হ্যাঁ, একদম। মানে উনি আমাদের কাছে এই ধারাবাহিকতা তো তৈরি হয়ে গেল। তৈরি হয়ে গেল। নেতাজি সুভাষ যেই আপনি মানে বললেন, আমাদের এখানে এখনো 80% মানুষ বিশ্বাস করেন যে নেতাজি মরে যাননি, সুভাষ একদিন না একদিন ঘরে ফিরবে। তো এই ধারাবাহিকতার সূত্রে আমি ওই নিমাইয়ের পরে আমি আরেকজনকে দেখলাম, যিনি নানান ভাবে তার ধর্মীয় জার্নিটা আছে, কিন্তু তাকে আমরা তার ধর্মীয় জার্নি দিয়ে আমরা তাকে চিনি না। যিনি শুরু হয়েছেন খ্রিস্টান মিশনারি স্কুলে, পরবর্তীকালে তিনি তিনি বৈষ্ণব ধর্মে দীক্ষিত হয়েছেন, পরবর্তীকালে তিনি আদিবাসীদের মধ্যে প্রচার করেছেন না আদিবাসীদের যে আদি ধর্ম সেটাকেই আঁকড়ে ধরতে হবে, এবং তাকে সবাই তাকে এই চৈতন্যের মতন করেই আদিবাসী মানুষরা শ্রদ্ধা ভক্তি করতেন। তার উঠোনে এসে সবাই উপস্থিত হতো, ধরতি আব্বা বলে তাকে ডাকতো। তার নাম বিরসা মুন্ডা। এই বিরসা মুন্ডার জার্নিটাও ওই রকমই চৈতন্যেরই মতন, এক যুক্তিবাদী অহংকারী একটি তরুণ কিভাবে ভক্তিবাদী একটি সফট হার্টে, হ্যাঁ, প্রণয় প্রয়াসী হয়ে উঠছে, সেই রকমই ধরতি আব্বা বিরসা মুন্ডা। তো এবং আমিও ইঙ্গিত করেছি চৈতন্য কোথায় যেন জঙ্গলমহলে চলে গেল। হ্যাঁ, মানে আমার কাছে মানে এই নাটকটা বড় পাওয়ার একটাই, আরো একটা বড় যে এই নাটকটা অনেকগুলো টেক্সট নিয়ে কাজ করে। এই নাটকটা অনেকগুলো দৃষ্টিকোণ নিয়ে দেখে আর কি। আমরাও যখন আমাদের ওয়ান থিয়েটারে নাটক বাছাই বা নাটক প্রযোজনার কথা ভাবি, তখন আমরা চেষ্টা করি যে নাটক কখনো একমুখী তো এরকম সম্ভব নয়। কাজে এই যে অনেকগুলো দিক দিয়ে দেখার যে প্রয়াস, আমার মনে হয় যে কোথাও চৈতন্যকে ওই রকম একটা জায়গায় নিয়ে যাচ্ছে যেখানে আমরা সবাই, যেরকম যখন আমরা শুটিং করছিলাম তখন আমরা অভিভূত হয়ে পড়ছি প্রত্যেকেই আর কি। হ্যাঁ, একটা গান শুনি। আকাশের তারাগুলি, আসমানি তারাগুলি, ঝিলিমিলি ঝিলিমিলি করছে, বাগিচায় ফুলগুলি সৌরভে দুলছে। আকাশের তারাগুলি, আসমানি তারাগুলি, ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে, বাগিচায় ফুলগুলি সৌরভে দুলছে, বাগিচায় ফুলগুলি সৌরভে দুলছে। হাবিব এসেছে, রসুল এসেছে, হাবিব এসেছে, রসুল এসেছে, হাবিব এসেছে, রসুল এসেছে। আরব দেশে কাবার পাশে মানুষের সেরা মানুষ এসেছে, আমিনার কোলে চন্দ্র দোলে, ডালে ডালে পাখিরা গান ধরেছে। হাবিব এসেছে, রসুল এসেছে, হাবিব এসেছে, রসুল এসেছে, হাবিব এসেছে, রসুল এসেছে, হাবিব এসেছে,
রসুল এসেছে। আর নিমাই এসেছে সেই সময়, অ্যাকচুয়ালি নিমাই ঢুকছে, নিমাই ঢুকছে এই গানের মধ্যেই, নিমাই ঢুকছে এবং সেই এই গানগুলো মানে ব্যবহার করার একটা তাৎপর্য হচ্ছে যে সময় দাঁড়িয়ে চৈতন্য গড়ে উঠছেন, যে শাসন ব্যবস্থার মধ্যে দাঁড়িয়ে চৈতন্য গড়ে উঠছেন, একদিকে প্রচণ্ড ব্রাহ্মণ্য সমাজের প্রতিপত্তি, আর একদিকে প্রচণ্ড গোঁড়া মুসলিম সমাজের প্রতিপত্তি, এবং তার মাঝখানে একজন এসে উদাত্ত কণ্ঠে বলেছেন যে আমি কিচ্ছু চিনি না, আমি মানুষকে চিনি। হ্যাঁ, মানে এইটা যে কত বড় একটা পাওয়া, সেই পাওয়াটা পরে বাংলা সাহিত্যে এসছে, গানে এসছে, নাটকে এসছে, এবং আরো নানা জায়গায় ছড়িয়ে পড়েছে। তুমি বলো প্রস্তুত নিলে কি, মানে এই যে এরকম অসাধারণ অসাধারণ গান শোনাচ্ছ, প্রস্তুতিটা নিলে কি করে? প্রস্তুতি আর রাজি বা হবে কেন? অ্যাকচুয়ালি পঙ্কজদার যেরকম থিয়েটার ফার্স্ট চৈতন্য, আমারও ফার্স্ট থিয়েটার চৈতন্যই। তার আগে আমি থিয়েটার সম্পর্কে কিছু জানতাম না। তা হঠাৎ করে একদিন এই যে যিনি বসে রয়েছেন, ইনি আমাদেরকে খুঁজে বার করেছেন। তা সমরেশ দা আমাদের চৈতন্যেরই একজন পার্ট। তা সমরেশ দা অ্যাকচুয়ালি আমার গানের স্টুডেন্ট। আচ্ছা আমি সমরেশ দাকে ক্লাস করাতে গেছি, তা তখন ইনি গেছেন। আচ্ছা, ইনি গিয়ে তারপরে শুরু হলো যাত্রা। না, আমি তখন খুঁজছি যাকেই পাচ্ছি, আচ্ছা একে লাগবে, এই চরিত্রটা, এটা একে কোথায় বসানো যায়, ওকে কোথায় বসানো যায়, তো ওইরকম ভাবেই করে বেড়াচ্ছি আর কি। হ্যাঁ, সুদীপ্তদা আমাকে খুঁজলো। তা সুদীপ্তদা আমাকে বললো তা যাই হোক একটুখানি হয়তো খানিকখানি হারমোনিয়াম ভালো বাজাতে পারি আমি। তা সুদীপ্তদা আমার হারমোনিয়াম শুনে খুব ভালো লাগলো, বললো বাহ বেড়ে বাজাও, ঠিক আছে। না, এত বিনয় করার দরকার নেই, আমরা জানি তুমি ভালো। তা দিয়ে তখন সুদীপ্তদা বললো তুমি কি থিয়েটারে রাজি আছো, আমার একটা নাটক করব। তা আমি বললাম, তখন সুদীপ্তদাকে বলেছিলাম যে দেখুন না দাদা, আমি কোনোদিনও করিনি, আমি জানি না থিয়েটারের বিষয় আশয়গুলো আমি বুঝতে পারবো না। তা বলেছিল না তুমি তোমার মতো করো, আমরা তারপরে আছি ব্যাকআপে। তারপরে ব্যাস যাত্রা শুরু। বেশি না, 2টো রিহার্সাল দেওয়ার পরে তারপরে আমার মন মজে গেছে, খেপা খুঁজে ফেরে পরশ পাথর। আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে যে ক্লাসিক্যাল থেকে কীর্তন, সেখান থেকে সুফি, হ্যাঁ, মানে এইটা কিভাবে, মানে এটা কিভাবে আয়ত্ত করলেন আপনি, মানে কিভাবে ক্লাসিক্যালের সঙ্গে ফোকের মানে একে অপরের পরিপূরক। ফোক থেকে ক্লাসিক্যালের সৃষ্টি, ঠিক আছে। তা ফোকের সঙ্গে ক্লাসিক্যালের খুব একটা ডিফারেন্স নেই। ফোকের ভাবমূর্তি, ক্লাসিক্যালের ভাবমূর্তি, দুটোর ভাবমূর্তি আলাদা। আর সুফি আমার খুব ভালো লাগার একটা জনার। আমি সুফি গাইতে ভীষণ ভালোবাসি। এটা নিয়ে বিশাল চর্চা করেছি বা পড়াশোনা করেছি হিউজ, সেটা নয়। গান তো গান হয়, আমি অ্যাকচুয়ালি সব গান গাইতে ভালোবাসি। পার্টিকুলার এরকম কোনো ব্যাপার নেই যে ক্লাসিক্যাল শিখছি মানে আমাকে রাগাশ্রয়ী গাইতে হবে। তাই কীর্তনটা যখন আমি প্রথম মোহনের কাছে গিয়ে শুনলাম, মোহন অ্যাকচুয়ালি এই কীর্তনের প্যাটার্নটা সাজিয়েছে, আমার খুব আকর্ষণীয় লাগলো, একটা নতুন কিছু পেয়েছি যেটা বাজিয়ে আমি খুব আনন্দ পাচ্ছি। যেরকম সুফিতে হারমোনিয়াম খুব প্রাধান্য দেওয়া হয়, সেরকম কীর্তনেও হারমোনিয়ামটা খুব প্রাধান্য পেল। তা আমার কাছে ওইটা একটা বিশাল বড় দাঁড়ালো আর কি সাবজেক্ট, যে আমি হারমোনিয়ামটা বাজিয়ে বিশাল মজা পাচ্ছি। এবং কীর্তনে দোহার কি বলে একটা সাবজেক্ট হয়, আখর দেওয়া, দোহার কি দেওয়া, মাতন তোলা, তো এগুলো মোহনের সঙ্গে ন্যাচারালি আমি করতাম। ওই যে শুনছি এই শব্দ, এই শব্দগুলো অনেকদিন পর ভালো লাগছে আমাদের বারবার শোনার দরকার। হ্যাঁ, এইগুলো সত্যি মানে বাঙালি রন্ধে রন্ধে রয়েছে। বাঙালি এগুলো। নিজস্ব বলতে যদি নিজস্ব বলতে থাকে তাহলে এগুলোই রয়েছে, কিন্তু বাঙালি আর এখন বন্ধ হয়ে যাচ্ছে। তা চেষ্টা না, আমরা করবো শুরু আমরা করবো, আবার নতুন আমরা করে শুরু নতুন করবো। করে তোলার, আপনাদের দ্বারা, ওয়ান থিয়েটারের দ্বারা। তা যাই হোক, তখন মোহনের সঙ্গে বসে একটা ধারা শুরু হলো। এই ধারাটার সঙ্গে যে কখন আমি ওতপ্রোতভাবে জড়িয়ে গেলাম আমি সিরিয়াসলি জানি না, এবং আজও আমি ওতপ্রোতভাবে জড়িয়ে এই মানুষটার সাথে বা গয়েশপুর সংলাপের সাথে, প্রত্যেকটা মানুষের সাথে। এবং নাটকটাও ভালো লেগে গেছে কোথাও আর কি। এখন আমি নাটকেই আমার জীবন। না, আমি একটা অন্য একটা এই তো না সর্বনাশটা করলে। এবং অদ্ভুত কল্লোল দা, এটা হয়তো একটু আউট অফ কনটেক্সট হবে, কিন্তু তবু বলি, লোক সামলাতে পারছি না। হরদা এর আগে ওই অন্তর্ধান রহস্য বা আমাদের নাটকে যেভাবে আসা, কারণ আমরা তো চৈতন্যকে হারিয়ে যেতে দিতে চাইছি না, এইটা একরকম বিশ্বাস। আর আমার অন্য একটা বিশ্বাস আছে যে চৈতন্য মতন ভয়ঙ্কর ইন্টেলিজেন্ট একজন মানুষ, যে সমস্ত তত্ত্ব চলিত আছে যে তাকে গুমখুম করা হয়, পাথর চাপা দিয়ে মেরে ফেলা হয়, ইত্যাদি ইত্যাদি, এই মানুষটি বোঝেননি। এত ভয়ঙ্কর ইন্টেলিজেন্ট একজন মানুষ, এত প্রখর বুদ্ধিধর মানুষ, অদ্বৈতাচার্য তাকে কোথাও একটা সংকেত পাঠাচ্ছেন, এটা মানতে খুব ইচ্ছা করে যে তিনি যেন বুঝেছেন এবং তিনি চলে গেছেন অন্য একটি জায়গায় ঘাঁটি তৈরি করেছেন। ঘটনাচক্রে আমরা যে অঞ্চলের মানুষ, এই গয়েশপুর, শুরু একদম তার অঙ্গনেই থাকে সতী মায়ের মেলা, কর্তাভজা সম্প্রদায়। মানে খুব বিখ্যাত মেলা আর কি।
এখনো এবং কীর্তন হয় তাকে আমার নিয়ে ওখানে। নানা গল্প নানা এবং myth আর ওই কি। কর্তাভাজা সম্প্রদায় তো মানে বৈষ্ণব উপসম্প্রদায় একদম। প্রায় 50টার মতন এই উপসম্প্রদায় কদিন ছিল। পর শুনলাম হরদা কর্তা ভাজা সম্পর্ক। কর্তাভাজা, হ্যাঁ, কিশোরী ভজন। হ্যাঁ না না চৈতন্য কানেকশন আছে ও বলুন। কানেকশনটা হচ্ছে এইটা, ওদের সম্প্রদায়ের মূল মানুষটি হচ্ছেন আউল চাঁদ। তারা বিশ্বাস করেন যে তিনি আসলে অন্য কেউ নন, তিনি স্বয়ং চৈতন্যদেব। এবং আউল চাঁদের যে বিবরণ ওদের, সেই ওরকম একজন 6.5 ফিট মানুষ, আজানুলম্বিত বাহু, গৌরবর্ণ তীক্ষ্ণ নাসা। হয়তো সম্ভব না বায়োলজিক্যালি, যদি হয় চৈতন্যের অন্তর্ধানে প্রায় 200 বছরের 300 বছরের তফাৎ, 300 হয়তো তিনি নন। হ্যাঁ, ওই 200-300 বছর ওকে তো হয়তো বলছে। কিন্তু বিশ্বাস করতে ইচ্ছা করে যেন তিনি যেন চৈতন্য, তিনি। দেখুন, বিশ্বাস থেকেই মেলাগুলো হয়, বিশ্বাস থেকে এতগুলো মানুষ এসে জড়ো হয়, এবং বিশ্বাস থেকে কোথাও আবার একটা নতুন প্রাণের জন্য, এই যে আমরা কথা বলছি এত প্রাণ নিয়ে একটা আড্ডা হচ্ছে, এইটা কিন্তু ওই একটা মানুষের জন্য, কারণ তার মধ্যে প্রচুর প্রাণ। এবং কোন মানুষ তিনি ওই নবদ্বীপ স্মার্ত দর্শন, নৈয়ায়িক দর্শনের পীঠস্থল, তার পাশে বসে তিনি সহজিয়া দর্শন এই ভাব আন্দোলন করছেন। পাশে রয়েছেন কে? কুবের, নিত্যানন্দ, অবধূত সন্ন্যাসী এবং জগন হরিদাস, যাদের এই দুজনের কাউকে স্মার্ত নিয়মের নিগড়ে বাঁধা যাচ্ছে না। তাদের দুপাশে দাঁড় করিয়ে রেখে তিনি একটা সহজ পথের সন্ধান করছেন। কি ভয়ঙ্কর কঠিন তার পথ চলা। এবং এই 550 বছর ধরে তিনি তো আষ্টেপৃষ্টে বেঁধে রেখেছেন আমাদের সম্পূর্ণভাবে। হ্যাঁ, তো মানে এই হিন্দু মুসলমানের দলাদলি, বর্ণে বর্ণে, ধর্মে ধর্মে ভেদাভেদ, তার অনেক ঊর্ধ্বে 550 বছর আগে মানুষ আমাদের তিনি আলোকবর্তিকার একটা সন্ধান দিয়েছিলেন। আমরা হতভাগা যে আমরা আমাদের সামনেও আলোকবর্তিকার কাছে পেয়েও আমরা পিছনে হাঁটছি, তার কাছে যেতে পারছি না। আমাদের নাটকটা শেষ হয় আর কি ওই 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 কথাটা দেওয়া হয়, অদ্যবি সেই লীলা করেন গৌর রায়। অদ্যপ্রিয় সেই লীলা করে গৌর রায়, কোন ভাগ্যবানে দেখিবারে পায়। এটা দিয়ে শেষ হচ্ছে। আসলে বাঙালি চৈতন্যকে মরতে দেয়নি। সেই জন্য সে এই যে ও কর্তাভজার কথাটা বললো, আসলে কর্তাভজারা মনে করেন যে চৈতন্য সুড়ঙ্গ পথে পালিয়ে এসেছিলেন এবং পরবর্তীকালে আবির্ভূত হয়েছেন আউল চাঁদ হিসেবে, কর্তাভজাদের প্রতিষ্ঠাতা, এই ক্ল্যানের প্রতিষ্ঠাতা আউল চাঁদের। এই গান লেখা হয়, অদ্যপিও সেই লীলা করে গৌর রায়, কোনো ভাগ্যবানে দেখি এবার ঘটছে। অদ্যপিও সেই লীলা করে গৌর রায়, কোন ভাগ্যবানে দেখিবারে পায়। অদ্যপিও সেই লীলা করে গৌর রায়, কোন ভাগ্যবানে দেখিবারে পায়। নিতাই গৌর হরি বল, গৌর হরি বল, গৌর হরি বল, গৌর হরি বল। হরি বল। আসলে বাঙালি সংস্কৃতি সবসময় মিলনান্তক, তারা বিয়োগান্তক জিনিস অত বেশি পছন্দ হয়তো করে না, যার জন্য কোথাও তারা বারবার ওই সন্ধানে যায় এবং তাকে ফিরিয়ে নিয়ে ঠিক, আসে। আসলে মানুষেরই ধর্ম, মানুষ তো সময় বিয়োগ সেখানে তো চায় না, বিয়োগ চায় না, কোনোদিন চায় না। আমরা সবসময় না কোথাও একটা উজ্জ্বল আশার পথ দেখি, আমরা সবসময় কোথাও না কোথাও বেঁচে থাকার গল্প বলি, বাঁচিয়ে রাখার গল্প বলি। আমাদের এখনো মনে হয় যে অতিথি আমাদের কাছে ঈশ্বর, হ্যাঁ, তার মতোই আর কি। আমরা শিব জ্ঞানে জীব সেবা করি, হ্যাঁ। এবং এই যে মতবাদগুলো, এই যে ভারতের মধ্যে, বাংলার মধ্যে চালিয়ে যাবার যে মতবাদ, বেঁচে থাকার যে মতবাদ, তার মধ্যেই চৈতন্য বেঁচে থাকবেন। আমাদের ওয়ান থিয়েটারে স্ট্রিমিং হচ্ছে চৈতন্য বয়সপুর সংলাপের অসাধারণ একটা প্রযোজনা। আপনারা দেখবেন, যারা লাইভে দেখতে চান, যখন থিয়েটারটা হবে তখন অবশ্য গিয়ে অংশগ্রহণ করবেন। আর আমরা এটাকে শেষ করব আর একটা কীর্তনের গান। শুনো মানুষ ভাই, সবার উপরে মনুষ্যত্ব, তাহার উপরে না। শুনো মানুষ ভাই, সবার উপরে মনুষ্যত্ব, তাহার উপরে না। সবার উপরে মনুষ্যত্ব, তাহার উপরে না।